খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করা ৮১ ভারতীয়কে আটক করেছে বিজেপি। তাদের দাবি, গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করায়। এছাড়া কুড়িগ্রামের বাংলাদেশে পুশ ইন করা ৪৪ জনকে আটক করা হয়েছে। রূপায়ণ তালুকদার এবং রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার ভোরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৪০ বিজিবি জনের শান্তিপুর সীমান্ত দিয়ে প্রবেশ করে কমপক্ষে ২৭ জন। এরপর তাদের আওয়াজ শুনে ছুটে আসেন এলাকার লোকজন। স্থানীয়রা জানান, ঘটনাস্থলে এসে দেখতে পান বেশ ক্লান্ত হয়ে বসে আছেন নারী ও শিশুরা। পরিচয় জানতে চাইলে বলা হয়, এখানে ৩ পরিবারের ২৭ জন রয়েছে এবং সবাই ভারতের গুজরাটের বাসিন্দা। তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং হেলিকপ্টারে করে সীমান্তে নিয়ে এসে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে। আসিয়া তখন বললেন যে আপনারা কোথেকে আসেন? ভাই আমি ভারত থেকে আসি। কে নামাই দিছে? কবি হিসাবে নামাই দিছে। কালে ফজনা সারা আমার এখানে সিলি করতেছে। আমরা আমার বাড়িতে ফাঁসে বাড়ি, আমি দৌড়ে আসি, দেখি দিয়ে মহিলা এগুলো এনে মারি পড়ে গেছে। বিজিবি আসার পরে এদেরকে একটা হেদের দায়িত্ব নিয়ে গেছে, বলতেছে যে আরো ইন্ডিয়া নাকি আরো ১৭ গাড়ি স্টক করে রাখছে মুসলমান, ওগুলো বাংলাদেশে পাচার করবে। মাটিরাঙ্গা উপজেলার তাইনদং আচালং সীমান্ত দিয়ে ২৩ জন, পানছড়ি সীমান্ত দিয়ে ৩০ জন এবং রামগড় সীমান্ত দিয়ে ১ জন অনুপ্রবেশ করেছে। তারাও প্রথমে স্থানীয় লোকজনের বাড়িতে আশ্রয় নেন। এরপর লোকজন খবর দিলে বিজিবি অনুপ্রবেশকারীদের তাদের হেফাজতে নিয়ে যায়। তবে এ ব্যাপারে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। টহল জোরদার প্রত্যেক দিন আছে, ঠিক আছে। তারপরেও সারা রাত তো আর বিজিবি প্রত্যেকটা সীমান্ত এলাকায় চৌকিদারের মতো থাকতে পারে না, হয়তো যে কোনো সুযোগ বুঝে তারা আসছে। মুসলমানকে পুশব্যাক করার জন্য তারা প্রস্তুতি নিয়ে আছে। বিজেপি আমাদেরকে বলছে বিজেপির পাশাপাশি কিছু পাবলিক দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য। এটা নিয়ে আমরা একটু সংকটবোধ করতেছি আর কি, বর্ডারের ভিতরে যে অবস্থা শুরু করেছে। এদিকে কুড়িগ্রামের রোমারি ও ভুরুঙ্গামারি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪৪ জনকে আটক করেছে বিজিবি। বুধবার রোমারি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৩০ জন এবং ভুরুঙ্গামারি উপজেলার ভাওয়ালকুড়ি সীমান্ত থেকে ১৪ জনকে আটক করা হয়। এদের বেশিরভাগই রোহিঙ্গা। আব্দুল্লাহ মামুন, ৭১। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, সেখানে বিজিবির সতর্কতা কতটা দেখতে পাচ্ছেন এবং আটককৃতদের কোথায় রাখা হয়েছে, তাদের নিয়ে আইনি প্রক্রিয়া কি হবে জানাবেন। তিশা, আপনি যেমনটি বলছিলেন, গতকাল বুধবার খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, পানছড়ি এবং এই রামগড় সীমান্ত দিয়ে ভারতের বেশ কিছু নাগরিক ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ ছেড়ে দিয়েছে। মূলত ঘটনা শোনার সাথে সাথে আমরা কয়েকজন সংবাদকর্মী সহ মাটিরাঙ্গায় গোমতী ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর গিয়েছিলাম। ওখানে গিয়ে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে, এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি, ভোর রাতে বেশ কিছু ভারতীয় নাগরিক তারা নাকি গুজরাটে তারা প্রবেশ করেছেন, অর্থাৎ প্রবেশ করেছেন। তারা জানিয়েছেন তারা এই ভারতের গুজরাটে তাদেরকে প্রথমে গুজরাট থেকে প্লেনে করে আগরতলা নিয়েছে এবং আগরতলা থেকে গাড়িতে করে নিয়েছে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তো তাদেরকে যখন বাংলাদেশে ছেড়ে দেওয়া হয় তখন তারা জঙ্গলে ঘুরতে ঘুরতে একসময় আজানের শব্দ শুনে তারা লোকালয়ে প্রবেশ করে। তো প্রথমে আসেন তারা আবু তাহেরের বাড়িতে। আবু তাহেরের বাড়িতে, তো আবু তাহের যে বিষয়টি আমাদেরকে স্থানীয় আবু তাহের যে বিষয়টি জানিয়েছেন, তিনি ভোরে ঘুম থেকে উঠে দেখেন যে বেশ কিছু অপরিচিত মানুষ তার উঠানে জানতে পেরেছেন তারা ভারতীয় গুজরাটের নাগরিক বা ভারতের সীমান্ত রক্ষীরা তাদেরকে ছেড়ে দিয়েছে। তো আসলে এখানকার ওদের সাথে কথা বলেছি আমরা, যারা বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের সাথে আমরা কথা বলার সুযোগ পাইনি। বিজিবি প্রশাসন তাদের সাথে আমাদের কথা বলার সুযোগ করে দেননি বা আমরা কথা বলার সুযোগ পাইনি। তো মূলত আমি গতকাল পর্যন্ত যে বিষয়টি জানতে পেরেছি, যারা দক্ষিণ শান্তিপুরের দিকে প্রবেশ করেছেন তারা সাবেক এক মেম্বারের বাড়িতে তারা অবস্থান করেছেন। তারা সেখানে বিজিবি এবং
মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে সন্ধ্যার দিকে গিয়েছেন। আমরা গিয়েছেন, তাদেরকে ওখানে রাখা, এখনো পর্যন্ত ওখানে রাখা হয়েছে। আর পানছড়ি, আচলং, পানছড়ি, রাম যারা আছেন তাদেরকে বিজিবির হেফাজতে আছেন। রূপায়ণ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা এ বিষয়ে আর আপডেট জানবো আপনার থেকে। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীকে পটুয়াখালী মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরে 5 জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার রাত 8:30টার দিকে বাড়ি থেকে চাচার বাড়ি যাচ্ছিলেন পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামের ওই তরুণী। এ সময় কয়েকজন যুবক তার মুখ চেপে ধরে খালপাড়ের একটি বাগানে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করে তারা। ঘটনায় জড়িত মিঠু ও মিরাজ নামে 2 যুবককে চিনতে পারেন ভুক্তভোগী ওই তরুণী। তিনি জানান, 1 বছর আগে মিঠু সহ কয়েকজন তাকে উত্ত্যক্ত করত। বিয়ের পর স্বামীর সাথে তালাকের 1 সপ্তাহের মধ্যে তার সাথে এমন ঘটনা ঘটল। এগুলোর আমি বিচার চাই। যারা এই ঘটনা করছে আর যারা জড়িত, আমি তাদের সবার বিচার চাই। ঘটনায় জড়িত প্রত্যেককে আটক করে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। আমি চাই বিচার চাই। আমাকে যাওয়াই আমরা গরিব হয়েছি, আমার ঘর নেই, কিছু নয়। এদিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে ভুক্তভোগীর। তার শারীরিক পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে। 19 বছর বয়সী একজন ভিকটিম আমাদের এখানে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা সাথে সাথেই তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য স্যাম্পল গ্রহণ করি এবং ল্যাবে সেটা পাঠানো হয়েছে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে এবং রাতেই জিজ্ঞাসাবাদের জন্য মূল অভিযুক্ত মিঠু সহ 2 জনকে আটক করা হয়েছে। 2 জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। আর পরবর্তী আইনগত যে ব্যবস্থা সেগুলো প্রক্রিয়াধীন আছে এবং আইনের যে ব্যবস্থা আছে সে অনুযায়ী প্রকৃত পক্ষে আমরা ঘটনা উদ্ঘাটন করব এবং আইনগত ব্যবস্থা করব। এমন ঘটনার বিচার ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীও। মনিরা কাজুরি, 71। চট্টগ্রামে র্যাব 7-এর কার্যালয় থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে তিনি আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে চান্দগাঁও ক্যাম্পের 3য় তলার নিজ কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই সময় একটি সুইসাইড নোট পাওয়া যায়, যেখানে স্ত্রী ও মা সহ পরিবারের সদস্যদের জন্য কিছু নির্দেশনা দেয়া ছিল। এই ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। প্রণবেশ চক্রবর্তীর তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতিদিনের মতো চট্টগ্রাম র্যাব 7-এর চাঁদগাঁও ক্যাম্পে নিজ কর্মস্থলে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা। দুপুরে ক্যাম্পের 3য় তলায় নিজ কক্ষের চেয়ারে এভাবেই তাকে মৃত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন তিনি। শরীর ছাড়াও রক্ত ছড়িয়েছিল বিভিন্ন জায়গায়। আর তার সামনেই টেবিলে পড়েছিল একটি সুইসাইড নোট, যেখানে তিনি লিখেছেন, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী নয়, আমি দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। চিরকুটে আরও লেখা ছিল, মায়ের দায়িত্ব 2 ভাইয়ের ওপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য, দিদি যেন কোঅর্ডিনেট করে। এমন একটি ঘটনায় হতবাক তার সহকর্মীরা। দ্রুত মৃতদেহ নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এরপর সেখান থেকে মৃতদেহ নেওয়া হয় পতেঙ্গায় র্যাবের হেডকোয়ার্টারে। এ বিষয়ে ক্যামেরায় কোনো কথা বলতে চাননি র্যাব কর্মকর্তারা। তবে র্যাব 7 কর্তৃপক্ষ জানায়, অভিযানের প্রস্তুতি গ্রহণের সময় পলাশ সাহা অস্ত্র ইস্যু করে নিজের অফিস রুমে যান। এরপরই একটি শব্দ শুনে র্যাব সদস্যরা তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পান। নিহত পলাশ সাহা 37তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দেন। সহকারী পুলিশ সুপার বা এএসপি পদে র্যাব 7-এ কর্মরত ছিলেন গত 1 বছর ধরে। তার বাড়ি গোপালগঞ্জে। মনিরা কাজুরি, 71। সাভারের আসলে বাসা থেকে ডেকে নিয়ে রুবেল মণ্ডল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের বড় ভাই জানায়, তিনি উত্তরায় একটি রিহাব সেন্টারে চাকরির পাশাপাশি ভাইয়ের মাছের খামার, ঝুট ও বালুর ব্যবসা দেখাশোনা করতেন। 15 দিন আগে থেকেই রুবেলকে হত্যার হুমকি দিয়েছিল এলাকার সন্ত্রাসী শান্ত, মনসুর, আমজাদ সহ তাদের সহযোগীরা। বুধবার সকালে তারাই রুবেলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে মাছের খামারের পাশ থেকে রুবেলের মৃতদেহ উদ্ধার করে এলাকার লোকজন।
এদিকে মাছের খামার, ঝোট ও বালুর ব্যবসার দখল নিতেই এই হত্যা বলে দাবি রুবেলের পরিবারের। পূর্বশত্রুতার জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আহত সাংবাদিক রিয়াজ হোসেন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লার সাথে বিরোধ ছিল। এরই জেরে বুধবার রাতে তার উপর হামলা করে ফারুক মোল্লা ও তার ছেলে সহ কয়েকজন। তারা রিয়াজের মাথায়, ঘাড়ে ও পিঠে ইট দিয়ে আঘাত করে। এই ঘটনায় রিয়াজের বন্ধু এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে অভিযুক্তরা। শেষে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য ইউএস বাংলা মেডিকেলে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে চালক ও হেলপারকে জিম্মি করে ভোজ্য তেল ছিনতাইয়ের 2 দিন পর তেলের ট্রাক সহ মালামাল উদ্ধার করেছে পুলিশ। জড়িত 3 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রূপগঞ্জ থানার এসআই জাকির হোসেন জানান, বুধবার ভোরে রূপগঞ্জের বরাবো ও নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার হয়। একই সঙ্গে গ্রেপ্তার হয় মকবুল হোসেন, বাতেন দেওয়ান ও আনোয়ার হোসেন নামে 3 ছিনতাইকারী। গত 5 মে বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকার শবনম অয়েল মিল কারখানা থেকে প্রায় 14,000 লিটার পাম অয়েল নিয়ে হবিগঞ্জ চৌধুরী বাজারে যাচ্ছিল একটি ট্রাক। পথে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা উড়াল সেতুতে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ট্রাকটি ছিনতাই করা হয়। নোয়াখালী জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মোহাম্মদ তানিম নামের এক আসামি। তবে কারারক্ষীরা তাকে ধরে ফেলায় পালাতে পারেনি সে। নোয়াখালী জেল সুপার আব্দুল বারেক জানান, মঙ্গলবার 54 ধারায় তানিমকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠায় আদালত। বুধবার দুপুরের পর জেল সুপারের বাসার কর্নার দিয়ে তানিম কারাগারের 18 ফুট দেয়াল টপকে উপরে উঠে যায়। তবে তাৎক্ষণিক কারাগার কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে যায়। এরপর পুলিশ 2 দিক থেকে অবস্থা নিয়ে তাকে আটকে ফেলে। হাজতি তানিম মানসিকভাবে অসুস্থ বলে জানায় কারা কর্তৃপক্ষ। সংস্কার দ্রুত শেষ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। বুধবার বিকেলে মোংলার টাটিবনিয়া স্কুল মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এই কথা জানান। এ সময় তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে প্রায় 1.5 দশক পর ভোটের মাধ্যমে মোংলা উপজেলা বিএনপির কমিটি গঠন হয়েছে। এতে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হোসেন পনি। যে গণতন্ত্রের জন্য, যে ভোটাধিকারের জন্য দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে যেই সংস্কারগুলো অতীব প্রয়োজনীয় সেগুলো সম্পন্ন করে জনদাবির প্রতি তারা সম্মান দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেবে। শেরপুরের শ্রীবর্দীতে পানি ও সরিষা তেলের বোতলে ঝাড়ফুঁকের মাধ্যমে জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিচ্ছে 4.5 বছরের এক শিশু। এমন খবরে দূর দূরান্ত থেকে অন্ধবিশ্বাসে প্রতিদিন শিশুটির বাড়িতে ভিড় করছেন হাজারো মানুষ। এ নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন, বিজ্ঞানে এরকম চিকিৎসার কোনো ভিত্তি নেই। এর উপর ভর করলে যে কোনো জটিল রোগ আরও জটিল হওয়ার শঙ্কা রয়েছে। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। বোতলে করে কেউ নিচ্ছেন পানি, কেউ বা সরিষার তেল। এরপর লাইনে দাঁড়িয়ে রোগমুক্তির আশায় এক শিশুর ফুনিয়ে চলে যাচ্ছেন। ঘটনাটি শেরপুরের শ্রীবর্দী উপজেলার উত্তর লঙ্করপাড়া গ্রামের। শিশুটির বাবার দাবি, গত 3-4 মাস আগে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করালেও ভালো হয়নি। পরে তার 4.5 বছরের সন্তান লাবিব একটি গাছের পাতা ছিঁড়ে ফু দিয়ে আল্লাহু আকবার বলে মালিশ করে তার মাকে সুস্থ করে। এরপর এরকম আরো কয়েকজন অসুস্থ সুস্থ হয়ে ওঠেন। তুমি বলে কবিরাজ হয়েছে, আমার একটু দাঁড়া দাও। সকালে দেখা যায় যে অলৌকিক বাবা আল্লাহ তাআলা তারও ভালো করছে। এভাবে আসলে আমরা অনেক দিনের ঘটনা, কিন্তু এটা আমরা প্রকাশ করতে চাইনি। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে প্রকাশ করে দিয়েছে। আর টাকা পয়সা আল্লাহ তাআলা সেটা কখনো টাকা নেয় না। এমন খবর ছড়িয়ে পড়ায় দূর দূরান্ত থেকে আসছেন হাজারো মানুষ। প্রতিদিন সকাল ও বিকাল 2 বেলায় 2 ঘন্টা করে চলে এই ঝাড়ফুঁকের কার্যক্রম। রোগী ও তাদের স্বজনরা জানান, এই শিশু কবিরাজের ফু দেয়া পানি পান ও তেল পড়া মেখে বাত, ব্যথা, হাঁপানি, ক্যান্সার, প্যারালাইসিস সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি মিলছে। আমার মা অসুস্থ, শুনছি যে পিচ্ছি বাবু তেল পানি করে দেয়।
একদিন আমার চাষি আসছিল, আসে চাষিও মোটামুটি সুস্থ। আবার যে কাজী বাড়ি বেড়াও ভালো হয়েছে, আগে নাড়ি ঠিয়ে দিয়ে আসতো, নাড়ি টুড়ি ঠিয়ে লাগে না। আমাদের ওখানে একজনে প্যারালাইসিস রোগী, সে ভালো হয়ে গেছে। তবে অনেকেই বলছেন ঝাড়ফুঁক বলতে কিছু নেই, এটি নিছক গুজব এবং অদ্ভুত এক গল্পের ফাঁদ। কারণ বাচ্চারা এখন কিন্তু এরকম বয়সে নেই, এদের এখন ভবিষ্যৎ বড় হওয়ার বা লেখাপড়া করে বড় হওয়ার বয়স। অনেক দূর দূরান্ত লোক আসে, ঢাকা, সিলেট, খুলনা তো কালকে লোক আসছিল। আর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, মেডিকেল সায়েন্সে ঝাড়ফুঁকের কোনো ভিত্তি নেই। এর উপর ভর করলে যে কোনো রোগ আরও জটিল হওয়ার শঙ্কা রয়েছে। নিশ্চয় তাকে বড় পর্যায়ে কেউ তাকে গাইড করতেছে সেটা করার জন্য। তো এই বিষয়ে মেডিকেল সায়েন্সে আসলে এই ঝাড়ফুঁকের কোনো ভিত্তি নেই। আমরা এই বিষয়ে শ্রীবর্ধ উপজেলা ইউনো মহোদয়ের সাথে কথা বলবো, কথা বলে প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা করব। শ্রীবর্ধী উপজেলার উত্তর লঙ্গরপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুল আউয়াল ও ফিরোজা খাতুন দম্পতির সন্তান এই শিশু লাবিব। হাসিবা আলী বর্ণা, ৭১। অটোরিকশা ও ইজি বাইকের যন্ত্রণায় অতিষ্ঠ নারায়ণগঞ্জবাসী। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে নগর জুড়ে এসব গাড়ি অবাধে চললেও এর বিরুদ্ধে প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। এছাড়া এই চালকদের ড্রাইভিং লাইসেন্স ও সিটি কর্পোরেশনের অনুমতি না থাকায় সড়কে নিয়মিত প্রাণহানি হচ্ছে। কেউ কেউ বলছেন এসব বাহন একটি নীতিমালার মধ্যে রাখতে পারলে দুর্ঘটনা কমত। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকা ভরে আছে অটোরিকশায়। নগরের বাসিন্দারা বলছেন, অটোরিকশা ও ইজি বাইকের দাপটে নগরীতে অন্য বাহন নিয়ে বের হওয়া যায় না। যাত্রীরা জানান, ট্রাফিক আইন বা নিয়ম কানুনের তোয়াক্কাই করে না অটোরিকশা চালকরা। এতে প্রায়ই দুর্ঘটনা হচ্ছে। এর চালকরা ট্রাফিক পুলিশের সিগন্যালও মানতে চান না অনেক সময়। এই বড় গাড়ি যেমন সিঙ্গেল দিলে থামে, ওরা ব্যাপকভাবে গাড়ি চলাফেরা করায়, এমন অনেক দুর্ঘটনা হয়ে যায়। যারা অটো চালায় তাদের মধ্যে এই সচেতনতার অভাবে তারা একটা সুযোগ পেলেই, একটা ফাঁক ফোকর পেলেই তারা উল্টো পথে চালানো শুরু করে। পাবলিকের সমস্যা হয়, প্লাস মানুষের যাতায়াতের সমস্যা হয়, অ্যাক্সিডেন্টের ভয় হয়, সবদিকের সমস্যা হয়। এটা যেভাবেও দ্রুত এটা বদ্ধ করার আহ্বান জানাই সবার কাছেই। নিয়ম তো ভাঙি না, নিয়ম হয়ে গেছে জামের লেগে। ওই রোড জ্যাম হয়ে যাওয়ার কারণে আমি উল্টা পথে ঢুকছি। প্রায় 10টা রাস্তা আছে উল্টো ছাড়া, এখানে পেছন ধরে চলে না, আর প্রায় গাড়ি এরকম চলে, কিন্তু আমরা না আসতে চলে অনেক সময় আশা লাগে। জেলার সচেতন নাগরিক ও ট্রাফিক পুলিশ মনে করেন, অটোরিকশার জন্য সুনির্দিষ্ট নীতিমালা করা হলে দুর্ঘটনা কমার পাশাপাশি যানজটও কমবে। অসংখ্য ইজি বাইক কতগুলো আছে সংখ্যা বলাটা কঠিন। এরা নিয়ম কানুন বিধি কোনো কিছুই আপাতত মানছে না। এটা নারায়ণগঞ্জের শহরের যানজটের প্রধান অন্তরা হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি যে এই ব্যাটারি চালিত রিক্সাগুলোকে একটা নিয়মের মধ্যে রেখে পরিচালিত করা। আর জেলার প্রশাসক জানান, অটোরিকশাগুলো যাতে নির্দিষ্ট স্থানে চলাচল করে সেজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা কিছু স্পেসিফিক এরিয়া ঠিক করে দিয়েছি এবং এই এরিয়ার বাইরে অটোগুলোকে আমরা আর আসতে দিব না। এবং যারা অন্য জেলার অটো যেগুলো আছে তাদের জন্য আমরা একটা এরিয়া ঠিক করে দিয়েছি, তারা সেই পর্যন্ত আসবে এবং সেগুলো আমরা যথাযথভাবে পালন করার জন্য আমরা চেষ্টা করছি। নারায়ণগঞ্জের 5 উপজেলায় বর্তমানে আনুমানিক 50,000 ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। এর মধ্যে 95 ভাগই লাইসেন্সবিহীন বা অনিবন্ধিত। শারমিন স্বপ্না, ৭১। অটোরিকশা ও ইজি বাইকের যন্ত্রণায় অতিষ্ঠ নারায়ণগঞ্জবাসী। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, এই অটোরিকশা চালকদের শৃঙ্খলায় আওতায় আনাতে ট্রাফিক পুলিশ কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? এছাড়া প্রশাসনই বা কেন নির্বাক, জানাবেন। তিশা, আপনি যে কথাটা বললেন, অ্যাকচুয়ালি অটোরিকশাকে নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। আমি গতকাল বিশেষ একটা সভা হয়েছে জেলা প্রশাসকের নেতৃত্বে। সেখানে পুলিশ সুপার ছিলেন, বিজিবি ছিলেন, কিংবা র্যাবের এবং সুশীল সমাজ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেক ব্যক্তিবর্গ ছিলেন এবং সিটি কর্পোরেশন প্রতিনিধিও ছিলেন। তারা কিন্তু বসে একটা বিশেষ সিদ্ধান্ত নিয়েছে যে এখানে অটোরিকশাগুলো
এগুলোকে নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে তিশা। এর মধ্যে যেগুলো সিটি কর্পোরেশন আওতাধীন সেগুলো একটা রং করা থাকবে এবং সিটি কর্পোরেশনের বাইরে থেকে যেগুলো আসে ওগুলো অন্য আরেকটা রং করা থাকবে এবং তাবুকদের জন্য নির্ধারিত এলাকা ভাগ করা থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই ধরনের উদ্যোগ কিন্তু পূর্বে আরো অনেকবার নেওয়া হয়েছে, অনেক রকম ভাবে নেওয়া হয়েছে, কিন্তু কোনো রকমই কার্যক্রম এগুলো কোনো কাজে আসছে না। কারণটা হচ্ছে তারা এই এতই বেপরোয়া যে আসলে পুলিশের যেমন কিছু জনসংখ্যার সমস্যা রয়ে গেছে কিছুটা, তাদের ট্রাফিকের ওইরকম সদস্য নাই এবং পাশাপাশি জেলা প্রশাসনের যে মোবাইল কোডগুলো আছে মোবাইল কোডগুলোর পরবর্তী সময় দেখা গেছে তারা আবার আগের যেই সেই একটা অবস্থা চলে যায়। আপনাকে যদি বলি নারায়ণগঞ্জ শহরটা কিন্তু ছোট একটা শহর, এখানে প্রতিদিন সকালবেলা যে প্যাকড একটা জ্যাম লেগে তিশা, এটা আপনাকে না দেখালে বোঝানো যাবে না। প্রতিদিন সকাল থেকেই দেখা গেছে যে একটা জ্যাম লেগে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শুধুমাত্র এই অটোরিকশার কারণে। এবং দেখেন এই অটোরিকশার একটা বড় সমস্যা হচ্ছে এগুলো কিন্তু উল্টা পথে পরিচালিত হয় এবং সড়ক মহাসড়ক থেকে শুরু করে শুধু শহর না, আপনি হাইওয়ে রোডের মধ্যে কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা উল্টা পথে প্রবেশ করে। এই যে দেখতে পাচ্ছেন আপনি উল্টা পথে তারা প্রবেশ করতেছে, কেন প্রবেশ করছে এই ধরনের প্রশ্ন যদি তাদেরকে ছোড়া হয় তারা আসলে অনেক সময় উত্তেজিত হয়ে যায়। এই ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে কোনোভাবেই আসলে এদেরকে নিয়ন্ত্রণ আনা যাবে না তিশা। তবে প্রশাসন অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করতেছে তাদের একটা বিধির মধ্যে এনে পরিচালনা করার জন্য তিশা। এই ছিল নারায়ণগঞ্জ থেকে তিশা আমার কাছে। হাবিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান হাবিব। তিনি জানাচ্ছিলেন অটোরিকশা ও ইজি বাইকের বেপরোয়া চলাচল সম্পর্কে। ময়মনসিংহের বিহাল তারাকান্দা ধুবাউড়া সড়কে যাত্রীদের দুর্ভোগ এখন চরমে উঠেছে। এলাকার লোকজন জানান প্রায় 30 কিলোমিটারের এই সড়কটি ছোট বড় খানাখন্দে ভরা, ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন, যে কারণে দুর্ঘটনা বাড়ছে। চালকরা জানান এমন সড়কের কারণে পরিবহন খরচও বেড়েছে, সামনের বর্ষায় দুর্ভোগ আরও বাড়বে। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। তারাকান্দা থেকে ধোবাউড়া উপজেলার 30 কিলোমিটার সড়কের বেশিরভাগই খানাখন্দে ভরা। সড়কের মুজিয়াল, ভূষাগঞ্জ, হরিয়াগাই, কেন্দুয়া বাজার, সুতারকান্দা ও বওলাসহ আরও কয়েকটি পয়েন্টে সিলকোট ও কার্পেটিং উঠে গেছে। সড়কের মাঝখানে ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, আর এই সড়কেই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ভাড়া বেশি লাগে, তারপরে অ্যাক্সিডেন্টের ঝুঁকি বেশি। প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটতেছে, আর দেখার মতো তো লোক তো দেখি না, কেউ আসে না, দেখেন আমাদের চোখে পড়ে নাই। রাস্তাটা ভালো করে করতো তাহলে আমরা লাগে ভালো হইতো। চালকরা বলছেন ঝুঁকি এড়াতে অনেক সময় ফুলপুর উপজেলা হয়ে ঘুরে গন্তব্য পৌঁছতে সময় ও পরিবহন খরচ দুটোই বেড়েছে। আমরা তো গাড়ি চালাই, আমরা তো প্রতিদিন ধরেন গাড়ির সমস্যা দেয়াইতেছে, আমরা প্রতি ধরেন কামাই ইনকাম কম হইতেছে। অনেক গাড়ি আটকে যায়, পরে যাতায়াত করতে অনেক দূর দিয়ে যেতে হয়। আর প্রায় সময় অনেক গাড়ি কিন্তু ওই ফুলপুর হইয়া পরে আপনার গাড়ি কিন্তু ময়মনসিংহ গাড়ি যাইতেছে। আর জনপ্রতিনিধিরা বলছেন নিম্নমানের কাজের কারণে টেকসই হচ্ছে না এই সড়ক। বছরের পর বছর ধরে এই অবস্থা থাকলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। যে 1 ঘন্টা সময় লাগে এখান থেকে ময়মনসিংহ সদরে যাইতে হাসপাতাল পর্যন্ত, এটা 2 ঘন্টা 3 ঘন্টা লাগতেছে। গর্তের মধ্যে গাড়ি পড়ে গাড়ি উল্টা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ মারাও যেতে পারে। তো আমি মনে করি যে এই রাস্তা দ্রুত কাজ শুরু করা উচিত। যদিও এলজিডির কর্মকর্তা বলছেন দুর্ভোগ লাঘবে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে। যেহেতু বরাদ্দ স্বল্পতা কম, সেজন্য আমরা টোটাল রাস্তা কিন্তু আমরা মেইনটেনেন্সের আওতায় নিতে পারি না। যেহেতু জনগণের দুর্ভোগের বিষয়টা এখানে আসছে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা রাখবো যাতে আমরা অতি দ্রুত বর্ষার আগেই তাদের যান চলাচলের উপযোগী করে রাখতে পারি। সীমান্ত উপজেলার ধোবাউড়ার সাথে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সড়ক যোগাযোগের এই সড়কটি বর্ষা মৌসুমের আগেই সংস্কারের দাবি এলাকাবাসীর। শাকিলা শম্পা, ৭১। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এলজিডির কর্মকর্তারা বলছেন দুর্ভোগ লাঘবে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে। ঠিক কি ধরনের উদ্যোগ নেওয়া হবে, সেটিতে কতদিন সময় লাগতে পারে? এলজিডির নির্বাহী প্রকৌশলী উদ্যোগের কথা জানালেও আমরা যখন প্রতিবেদনটি তৈরি করতে আছি তখন তিনি এই কথা জানিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই দৃশ্যমান কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। এবং সামনেই বর্ষা তিশা, এই বর্ষা এই সড়কটি আরো বেহাল হবে এমন আশঙ্কা রয়েছে এই সড়কের যাতায়াতকারী নানা শ্রেণী পেশা মানুষের, বিশেষ করে যারা পণ্যবাহী ট্রাক, পিকআপ এবং যাত্রীবাহী বাস নিয়ে যারা এই সড়কে যাতায়াত করেন তাদের আশঙ্কায় সবচেয়ে বেশি। কারণ পুরো 30 কিলোমিটার সড়কের
বিভিন্ন পয়েন্টে, যেমনটি আমরা প্রতিবেদনে দেখিয়েছিলাম মুজিয়াল, হরিয়াগাই এবং বৌলা, সুতারকান্দি, বিভিন্ন পয়েন্টে ছোট বড় অসংখ্য গর্ত হা করে রয়েছে এবং বর্ষায় সেটি কাদা জলে একাকার অবস্থা হয়ে সেটি আরো একটি ভয়াবহ রূপ নেবে। এবং আমরা দেখতে পেয়েছি এরই মধ্যে যে কয়েকটি পণ্যবাহী ট্রাক এই বিভিন্ন পয়েন্ট অর্থাৎ এই মুজিয়ালের যে বিভিন্ন জায়গাতে গর্ত হয়ে রয়েছে এটি যখন অতিক্রম করছিল তখন তারা খুব অনেকটা ঝুঁকি নিয়ে তারা এই পার করছিল। এবং যেটি জানিয়েছেন অনেক অন্যান্য ট্রাক চালক বা তারা বলছে তারা যে সামনে যে বর্ষা মৌসুমে এটি আসলে ভোগান্তি আরো বাড়াবে। সবচেয়ে বেশি ভোগান্তি করছেন যারা রোগী নিয়ে ময়মনসিংহ জেলা হাসপাতালে যারা যাচ্ছেন, তাদের এই ভোগান্তি সবচেয়ে বেশি এবং ঝুঁকি নিয়ে যাচ্ছেন। এবং এই রাস্তাটি কিন্তু প্রায় আমরা দেখি যে মেরামত করা হয়, যেটি এলজিডি নির্বাহী বলছেন যে বর্ষাকে সামনে রেখে তারা এই গর্তগুলা তারা মেরামত করে দিবেন, অর্থাৎ ক্ষতি ফেলে সেটি সমান করে দেওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ আমরা দেখছি না। এবং এই যে সমস্ত জায়গা ছোট বড় গর্ত হয়ে রয়েছে, যখনই কোনো বৃষ্টি শুরু হবে ভারী বর্ষণ, তখন কিন্তু এটি একটি ভয়াবহ রূপ দিবে এবং যানবাহনকে এমনিতেই এই সময়ে যেমন ঝুঁকি নিতে হয় এবং এই ঝুঁকি তাদের আরো বাড়বে। এবং যারা বিকল্প পথে ভূত পথে সেই ফুলপুর তালদিঘি হয়ে তারা সেই ডুবরা যাচ্ছেন, তাদেরকে বাড়তি ব্যয় যেমন ঘুরতে হচ্ছে, বাড়তি ভাড়া ঘুরতে হচ্ছে এবং অনেক যানবাহন সেই ভূত পথে কিন্তু আসলে যেতেও চায় না। এতে সময় এবং অর্থ দুটোই তাদের বেশি ব্যয় হচ্ছে। এবং এই যে দীর্ঘদিন ধরে এই যে ভোগান্তি, তারা দেখতে পাচ্ছে যে নিম্নমানের যে কাজ তারা করেন এলজিডি, সে নিম্নমানের কাজ করার পর বেশি দিন যায় না এবং যেহেতু প্রতিটি পণ্যবাহী ট্রাক অতিরিক্ত মালামাল নিয়ে তারা যাতায়াত করেন, এই অতিরিক্ত মালামাল পরিবহনের কারণে এই সড়কটি বেহাল হচ্ছে এমন দাবিও কিন্তু এলজিডির যে নির্বাহী প্রকৌশলী তিনি বলছেন। অর্থাৎ বালু এবং পাথর বোঝাই যে সমস্ত ট্রাক এই রোডে যাতায়াত করে, সেই যে অতিরিক্ত বোঝাই মাল নিয়ে পরিবহনের কারণে রাস্তার যে সক্ষমতা। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে জানছিলাম ময়মনসিংহের বেহাল তারাকান্দা ধোবাউড়া সড়কে যাত্রীদের দুর্ভোগের কথা। যাচ্ছি পরের সংবাদে। রাজশাহীর বরেন্দ্র এলাকায় জমিতে কাদা না করে ধানের চারা রোপণের প্রযুক্তি জনপ্রিয় হচ্ছে কৃষকদের মধ্যে। কৃষকরা জানান এই পদ্ধতিতে বোরো আবাদ করে তারা ভালো ফলন পাচ্ছেন। এই প্রযুক্তিতে ধান চাষে সেচের ব্যবহার কমেছে উৎপাদন খরচ। আর কৃষি বিভাগ জানিয়েছে কাদা না করে চারা রোপণের ফলে সার কম ব্যবহার হচ্ছে, পাশাপাশি মাটির গুণাগুণও নষ্ট হচ্ছে না। রাশিদুল হক রুশুর প্রতিবেদন। খরাপ্রবণ বরেন্দ্র এলাকায় বোরো চাষে পানির ব্যবহার কমাতে বিনা কাদায় চারা রোপণ করে ধান উৎপাদন প্রযুক্তিতে পরীক্ষামূলক বোরো আবাদ করেছেন গোদাগাড়ী অঞ্চলের কয়েকজন কৃষক। কৃষকরা জানালেন এই পদ্ধতিতে বিঘা প্রতি চাষে তাদের সেচ খরচ বাঁচছে প্রায় 2000 টাকা। আমরা চাষ করতে যে পানি লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা, আর এখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টাতে আমাদের ধান লাগা হয়ে গেল। আগে আপনার 18টা সেচ লাগতো, এখন এই পদ্ধতিতে 15টা লাগছে। তবে বিনা কাদায় ধান চাষে ফলন নিয়ে প্রথমে কিছুটা শঙ্কা থাকলেও ফলন দেখে খুশি কৃষক। এবার বিঘা প্রতি 1 থেকে 2 মণ ধান বেশি ঘরে তোলার আশা করছেন। এই জমি এটা হলো বিনা কাদার জমির ধান, এটা জি, আর এটা কাদার। এই যে দেখেন এর কালারটাও ডিফারেন্ট আছে, আবার দানার সংখ্যাটাও বেশি আছে। এই জমিতে ফলন প্রায় 2 মণ বেশি হবে, সেক্ষেত্রে 1 বিঘাতে কৃষকের প্রায় 5000 টাকার মতো লাভ আসবে। কৃষি বিজ্ঞানীরা জানান এই পদ্ধতিতে চারা রোপণের জন্য জমি কাদা করতে হয় না, সেচও লাগে কম, যে কারণে প্রতি বিঘায় 25% পানি সাশ্রয়ের পাশাপাশি মই না দেয়া ও সার কম ব্যবহারে মাটির গুণাগুণ বজায় থাকছে। 15 দিন যদি পানি না দেন প্রচলিত পদ্ধতিতে, ওখানে ফসল যতটা ক্ষতিগ্রস্ত হবে, এই আমরা বিনা কাদায় যদি লাগাই এখানে কিন্তু কম ক্ষতিগ্রস্ত হবে। তার মানে এটা একটা ঘাত সহনশীল প্রযুক্তি, ক্লাইমেট স্মার্ট এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রযুক্তি। এটা বরেন্দ্রের জন্য খুবই উপযোগী। এদিকে চাষে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে এই ধরনের প্রযুক্তিগুলো ব্যবহারে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের আগ্রহী করে তোলা হচ্ছে বলছে কৃষি বিভাগ। ওই জমিগুলো যারা প্রথমে দেখেছে তারা অনেকে বলছিল যে এখানে কোনো ধানই হবে না,
কিন্তু এখন ধানের অবস্থা দেখে অন্যান্য কৃষকরা মতামত পোষণ করছে যে আগামীতে তারাও আগ্রহী এবং এই প্রযুক্তির আসলে আমরা সম্প্রসারণ করতে চাই এবং আমি আশা করছি যে আগামীতে আমাদের গোদাগাড়ী উপজেলায় প্রায় 150 বিঘা জমি এই প্রযুক্তির আওতায় আসবে। কৃষি মন্ত্রণালয়ের পার্টনার প্রকল্পের আওতায় এই প্রযুক্তির গবেষণা কাজ পরিচালিত হয়েছে, যা বরেন্দ্র অঞ্চলের কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। কোরবানির ঈদে পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা উচ্চ পর্যায়ের কমিটি গঠনের ঘোষণা দেয় স্বস্তি ফিরছে ব্যবসায়ীদের। তারা বলছেন, কারসাজি এড়িয়ে সরকার নির্ধারিত দরে ট্যানারির মালিকরা চামড়া কিনলে রেকর্ড পরিমাণ চামড়া সংরক্ষণ করা সম্ভব। একই সাথে ট্যানারি মালিকদের কাছে থাকা বকেয়া পাওনা শোধের পাশাপাশি ঋণ সুবিধার কথা বলছেন আড়তদাররা। জহুরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। ট্যানারি মালিকদের কাছ থেকে টাকা বকেয়া পাওনা সহ নানান কারণে চট্টগ্রামে আড়তদারের সংখ্যা কমে গেছে। আগে প্রায় 250 জন আড়তদার চামড়া সংগ্রহ করতেন। 2021 সাল থেকে চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়া সংগ্রহের ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয়ে পড়ে। কোরবানির দিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চামড়া বিক্রি করতে না পেরে রাস্তায় নষ্ট হয়েছিল হাজার হাজার পিস চামড়া। এমনকি গত বছরেও কিছু চামড়া নষ্ট হয়েছিল। এই অবস্থায় চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তাতেই স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। আমাদের যে টার্গেটগুলো থাকে 2000, 4000, 3000 এরকম প্রত্যেক আড়তদার কাছে, ওগুলো টার্গেট যদি পূরণ হয়ে যায় ওরা তো দাম ধরে বসে থাকে। সরকারের কাঁচা রেট দিছে কিন্তু লবণগুলো যুক্ত করে না এখানে, লেবার খরচ যুক্ত করে না এখানে। সরকারের নির্ধারিত দাম থেকে আমাদেরকে দাম কমায় ফেলে এখানে এসে আবার আমরা তো কাঁচার মধ্যে কোনো একটা মালও বাদ কিনতে পারি না। ওরা আমাদেরকে 30%, 40% পর্যন্ত বাদ দেয়। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি বছরই সরকার কোরবানির আগে দর নির্ধারণ করে দিলেও ট্যানারি মালিকেরা তা নিয়ে কারসাজি করেন। এমনকি মাঠ পর্যায় থেকে বাকিদের চামড়া কিনে বছরের পর বছর সে টাকা দেন না। আমরা চামড়া কিনার পরও দিই 25-30% বাদ দিব। তো 25-30% বাদ দিলে তো চামড়ায় যে পত্তা বাড়ি গেল না, আবার লবণ খরচ আছে। এক চামড়ার অনুযায়ী 200 টাকা লবণ খরচ আছে। তো খরচা মিলে ট্যানারিওয়ালারা আমাদেরকে যে দাম রেট দিয়ে সেই দামে চামড়া কিনে না, এটা কম বলে। তা কম পাইলে বা লাভ লস আমরা বিক্রি করি, বিক্রি করার পরও দিয়েও আমরা টাকাগুলো সঠিকভাবে পাই না। আড়তদাররা আরও জানান, সাধারণত কোরবানি গ্রীষ্ম মৌসুমে হওয়ায় তীব্র গরমে চামড়া নষ্ট হওয়ার শঙ্কা থাকে। তাই বেশি দর পাওয়ার আশায় দীর্ঘক্ষণ চামড়া ফেলে না রেখে সংরক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দেন তারা। আমাদের খরচা ওই বাদসহ 700 টাকার উপরে পড়ে। সরকারের যে দামটা নির্ধারণ করবে ওই দামটার উপরে ভিত্তি করে চামড়া করে কিনে আনবেন, এখানে তাড়াতাড়ি বিক্রি করে দেবেন, না হলে দেরি হলে চামড়া ফসলের জিনিস চামড়া নষ্ট হবে। দেশে পশুর চামড়া যে চাহিদা তার 80 থেকে 90% পূরণ হয় কোরবানির ঈদে। চামড়া সংগ্রহের এই মৌসুমে চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে অক্সিজেন, তুরাগ আতুরার ডিপো এলাকার ছোট বড় 250 আড়তে 3 লাখ পশুর চামড়া সংরক্ষণের সক্ষমতা রয়েছে। শাকিলা শম্পা, ৭১। আজ চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, তারা কখন এসে পৌঁছাবেন সেখানে এবং বন্দর পরিদর্শনে এসে কাদের সাথে তারা কথা বলবেন, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। বিডা ও বেজা এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, ওনারা চট্টগ্রামের যে বন্দরের লালদিয়া চর যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে 9টায়। এরপর আমি এখন লালদিয়ার চরেই অবস্থান করছি। এই যে বিস্তীর্ণ জায়গা কর্ণফুলী নদীর পাশে, এখানে এই প্রকল্পের অধীনে অত্যাধুনিক জেটি হওয়ার কথা, যেখানে 10 ক্রাফটেরও বেশি জাহাজ ভিড়তে পারবে। তো এই প্রকল্প এলাকাটা তারা পরিদর্শন করবেন। এরপরে চট্টগ্রাম বন্দরের আরেকটি বড় প্রজেক্ট, সেটি হচ্ছে বে টার্মিনাল। এটি একেবারেই বঙ্গোপসাগর সংলগ্ন পতেঙ্গা এলাকায় বে টার্মিনাল প্রজেক্ট। এটি বিশাল জায়গা জুড়ে এই প্রকল্পটি কথা ভাবা হচ্ছে এবং ওই জায়গাটি তারা পরিদর্শন করবেন এবং এরপরে চট্টগ্রাম বন্দরের যে অপারেশনাল কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো তারা দেখবেন। তো
তো সকাল 9টায় এই আমি যেখানে আছি লাল দিয়ার চর, এখানে তারা আসার কথা রয়েছে। 10টায় বে টার্মিনাল এবং 11টার দিকে তারা চট্টগ্রাম বন্দরের যে অপারেশনাল কার্যক্রম, বিশেষ করে এনসিটি, সেই কার্যক্রমগুলো তারা পরিদর্শন করার কথা। আমাদেরকে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে। আপনারা জানেন যে এর মধ্যে বিনিয়োগ সম্মেলন হয়েছে, বিদেশি বিনিয়োগ টানার জন্য চট্টগ্রাম বন্দরের এই যে সমূহ সম্ভাবনা রয়েছে এবং একটি আন্তর্জাতিক মানের বন্দর যেভাবে পরিচালিত হয় তার সব সুযোগ সুবিধা যাতে থাকে সেগুলো বাড়ানোর, সক্ষমতা বাড়ানোর জন্যই এবং চট্টগ্রাম বন্দরকে আরো সম্প্রসারণ করার লক্ষ্যেই এই প্রকল্প কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্প কার্যক্রমগুলো পরিদর্শনের কারণই হচ্ছে যাতে দেশি বিদেশি বিনিয়োগ আরো আকৃষ্ট করা হয় এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি সেটাকে যাতে সেটার গতি আরো বাড়িয়ে তোলা যায়, এই লক্ষ্যেই কিন্তু আজকের এই পরিদর্শন। এবং এর বাইরেও চট্টগ্রামের একটি হোটেলে এখানে চট্টগ্রামের যারা ব্যবসায়ী রয়েছেন। ধন্যবাদ আপনাকে, আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই যখন তারা পৌঁছবেন আমরা এই বিষয়ে আরো খোঁজখবর আপনার মাধ্যমে জানবো। বাংলাদেশে প্রথমবারের মতো আর ক্যাটাগরির র্যাপিড হার্ডেনিং সিমেন্ট নিয়ে এসেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুধবার গাজীপুরে ঢালাই স্পেশাল সিমেন্টের একটি বিশেষ এক্সপার্ট মিট অনুষ্ঠিত হয়েছে। এই সময় বক্তারা জানান, যে কোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি এই কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণ সামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ। অনুষ্ঠানে গাজীপুর অঞ্চলের প্রকৌশলী, সিমেন্ট ব্যবসায়ী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শেষে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে শিলাইদহ কুঠিবাড়িতে জাতীয়ভাবে 3 দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সহকর্মী শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ এসেছিলেন জমিদার হয়ে। সময়টা 1889। 1901 সাল পর্যন্ত তিনি জমিদারি করেছেন। অবশ্য এ সময় যতটা না জমিদারি করেছেন তার চেয়ে বেশি মজে ছিলেন সাহিত্য চর্চায়। প্রমত্তা পদ্মা আর গড়াইয়ের গর্জনে মিশে যেতে যেতে তিনি লিখেছেন কালজয়ী অসংখ্য গান। এখানে বসেই তিনি লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখানে বসে লিখেছেন কাব্যগ্রন্থ সোনার তরী চিত্রা। করেছেন গীতাঞ্জলির অনুবাদ, যেই অনুবাদে এসেছে বাঙালির প্রথম নোবেল। কবি এখানে মিশেছেন ফকির লালন সাঁই ও গগন হরকরার সৃষ্টিতে। তাদের সৃষ্টি তিনি নিয়ে গেছেন গণ্ডির বাইরে। 1958 সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটি সংরক্ষণ করছে। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে এটিকে জাদুঘরে রূপান্তর করা হয়। কাল 25শে বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকীতে কুঠিবাড়ি ঘিরে চলছে 3 দিনের নানা অনুষ্ঠানের শেষ পর্যায়ের প্রস্তুতি। 25শে বৈশাখ উপলক্ষে আমরা কুঠিবাড়ি রংচং করতেছি, ধোয়ামোছা করতেছি। আমরা দ্রুত কাজটা শেষ করব। ওনার প্রতি আলাদা একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে। তো ওনার যে কাছের জিনিসগুলো, ওনার চৌকি, পালকি, মানে বিভিন্ন ধরনের ব্যবহার্য জিনিস, ওইসব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পেরে নিজেকে খুব গর্বিত, পাশাপাশি আনন্দিত। যেমন আছে এর থেকে আরো সুন্দরভাবে যেন এটা রক্ষণাবেক্ষণে তারা অংশগ্রহণ করে। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। রবীন্দ্রনাথ সম্পর্কে যাই জানতে পেরেছি, আমি বই থেকেই জানতে পেরেছি। এখানে আমি প্রথমবার আসলাম এবং বিভিন্ন জায়গায় ঘুরেছি অলরেডি। খুব ভালো লাগছে, পরিবেশটাও খুব সুন্দর। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় কুঠিবাড়িতে 3 দিনের জাতীয় আয়োজন করেছে জেলা প্রশাসন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী উৎসবের উদ্বোধন করবেন। আমাদের প্রস্তুতি প্রায় শেষ। আপনারা জানেন যে এবার 3 দিনব্যাপী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান, কবিতা ও নৃত্য এখানে অনুষ্ঠিত হবে। এছাড়াও এখানে একটি গ্রামীণ মেলা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কুঠিবাড়ি চত্বরে বসেছে বিশাল গ্রামীণ মেলা। হাসান আহমেদ, 71। বিশ্বকবির 164তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানের আরও খবর জানাতে আমাদের সাথে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, এখানে মূল আনুষ্ঠানিকতায় কি কি থাকছে এবং কারা এতে অংশ নেবেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন আপনি?
তিশা আপনাকে জানিয়ে রাখি, আজ কবিগুরু রবীন্দ্রনাথের 164তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আজকে কুষ্টিয়ার যে কুঠিবাড়ি সেটি কিন্তু বর্ণিল সাজে সেজেছে এবং আজকে থেকে 3 দিনের যে প্রোগ্রাম সেটি কিন্তু আজ সকাল 10টায় উদ্বোধনী হবে। সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে যে বিশেষ অতিথি আসার কথা ছিল সেটি কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিত কারণে বাতিল হয়েছেন। তিনি কিন্তু ভার্চুয়াল প্রোগ্রামে যুক্ত হবেন, এরকম একটি সংবাদ আমাদের কাছে আছে। আমি এই মুহূর্তে কুঠিবাড়ি যে কাস্টোডিয়ান আলামিন সাহেব আছে, আমি ওনার মাধ্যমে আসলে জানতে চাচ্ছি আসলে 3 দিনের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলোতে আসলে কী কী থাকবেন এবং আপনারা প্রোগ্রামগুলো কীভাবে সফল করবেন এবং আপনাদের প্রস্তুতি এবং আপনাদের ব্যবস্থাপনা কেমন। ধন্যবাদ। আপনারা জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে যে জাতীয় প্রোগ্রামটি সেটি কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটি গ্রামীণ মেলারও আয়োজন করা হয়েছে। আর আজকে সকাল 10টায় আমাদের এই প্রোগ্রাম উদ্বোধন ঘোষণা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়। আমাদের এই সাংস্কৃতিক প্রোগ্রামের ভিতর রয়েছে কবিগুরুর রচয়িত বিভিন্ন গান, নাটক, নৃত্য, এর মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি। আর এখানে জানেন যে এখানে যে দর্শনার্থীরা আসবে, এই বৈশাখ মাসের আবহাওয়ার দুটি রূপ থাকে। একটি হচ্ছে প্রচণ্ড গরম থাকে, আবার কখনো ঝড়ও হয়। এজন্য ঝড়ের বিষয়টা মাথায় রেখে আমরা একটি ওয়াটারপ্রুফ প্যান্ডেল তৈরি করেছি এবং যদি তাপদাহ থাকে সেখানে আগত দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা না হয় এজন্য আমরা পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা রেখেছি। আর নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আশা করি এখানে যে দর্শনার্থীরা আসবে এবার অতীতের যে কোনো সময়ের চেয়ে একটি ভিন্ন ধর্মী অনুষ্ঠান উপভোগ করবে। শুনছিলেন আসলে কাস্টোডিয়ান আলামিন সাহেবের কাছে। ওকে শাহিন, ধন্যবাদ আপনাকে। শাহিন, অনুষ্ঠান শুরু হলে নিশ্চয়ই আপনার কাছে আমরা আবারও আসব। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী। কে সেই বিদেশিনী যাকে রবীন্দ্রনাথ খুঁজছিলেন শারদপ্রাতে? গানটি লেখার 30 বছর পর পৃথিবীর দক্ষিণ প্রান্ত আর্জেন্টিনায় যাকে খুঁজে পেলেন তার নাম ভিক্টোরিয়া ওকাম্পো। তার সাক্ষাতেই রবীন্দ্রনাথ গানটির ইংরেজি অনুবাদ করেন। ভিক্টোরিয়ার নাম দেন বিজয়া। 100 বছর আগে রবীন্দ্রনাথের ওকাম্পোর স্মৃতি আর্জেন্টিনার শহরতলি সান ইসিদ্রো ঘুরে এসেছেন বাংলাদেশি ট্রাভেলার মহুয়া রৌফ। রবীন্দ্র জন্ম জয়ন্তীতে পার্থ সঞ্জয়ের বিশেষ প্রতিবেদন। যখন তারা পরস্পরের মুখোমুখি, রবীন্দ্রনাথ 63, ভিক্টোরিয়া ওকাম্পো তখন 34। ওকাম্পোর তখন সদ্য বিবাহ বিচ্ছেদ। রবীন্দ্রনাথের ঘটেছে স্ত্রী প্রয়াণ। কি সেই রহস্যময়তা যে 30 বছর আগে লেখা গানটির ইংরেজি অনুবাদ করতে হলো আর্জেন্টিনার এই সাহিত্যিক বিদেশিনীকে দেখে। সময়টা 1924। এই গান রবীন্দ্রনাথ লিখেছেন আমাদের কুষ্টিয়ার শিলাইদহে বসে। মজার ব্যাপার হচ্ছে যেদিন দেখা হয় এই গানটিকে ইংরেজিতে অনুবাদ করে তিনি উপহার দিয়েছিলেন এবং এরপরে কিন্তু তিনি সেখানে যেসব কবিতা লিখেছে, পুরবী যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা কিন্তু তিনি আর্জেন্টিনায় বসে লিখেছেন এবং সেই বইটি কিন্তু তিনি ওকাম্পোকে উৎসর্গ করেছিলেন এবং তিনি ডাকতেন বিজয়া বলে। ওকাম্পোর নাম দিয়েছিলেন বিজয়া। বুয়েনোস আয়ার্সের শহরতলি সান ইসিদ্রোর অভিজাত পাড়ায় ওকাম্পোর বাড়ির কাছেই ঠিকানা হয় রবীন্দ্রনাথের। প্রায় 2 মাসের বসবাসকাল, তাতে কত কত মুহূর্ত, খুব গোপন কিছুর মতো গাছের ছায়াতলে তাদের কাছে আসা। যে পিয়ানো বাজিয়ে রবীন্দ্রনাথ শোনাতেন ওকাম্পোকে, সেই পিয়ানোকে ঘিরেই তো ওকাম্পো লেখেন। ওনার যে পিয়ানো ছিল সেটির উদাহরণ তিনি লিখেছেন যে পিয়ানোর পাশে আমার যৌবনও কাঁপছে থর থর। বাংলাদেশি পর্যটক মহুয়া থর থর আবেগে ঘুরেছেন সেই স্মৃতিময় স্থানগুলো। অবাক করা যে টানে তিনি ছুটে গিয়েছিলেন পৃথিবীর অন্য প্রান্তে, খুঁজে নিয়েছিলেন রবীন্দ্রনাথের বিজয়াকে। যখন পৃথিবীর সব রং বিষণ্ণ হয় তখন রবীন্দ্রনাথকে কি দুদণ্ড শান্তি দিয়েছিলেন ওকাম্পো। মনে হয় যে খুব গভীর, খুব গোপন কিছু একটা। প্রথম দিন যেদিন দেখা হলো সেদিনই তাকে সেটি উপহার দিলেন এবং পরপর তিনি 4টি কবিতা লিখলেন এবং প্রথম যে কবিতা লিখলেন সেই কবিতার নাম ছিল হচ্ছে বিদেশি ফুল। বিদেশি ফুল এবং সেই 4টি কবিতার মধ্যে এত বেশি প্রেম অনুষঙ্গ ছিল যে তিনি সেই 4টি কবিতা ভারতবর্ষে পাঠাতে দ্বিধা করছিলেন। 100 বছর আগে 1925 জানুয়ারি 3 তারিখে জাহাজে করে রবীন্দ্রনাথ আর্জেন্টিনা ত্যাগ করেন। হৃদয়ে তখন খুব গোপন কিছু, যার অনুবাদ হয় না।
পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগাঁর পতিস্বরে রবীন্দ্র কাছাবাড়ি বাড়িতে রয়েছে আলোচনা সভা, সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, সারাদিনের আয়োজনের সম্পর্কে বিস্তারিত জানাবেন এবং কারা কারা এতে অংশ নেবেন জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ তৃষা। আপনাকে জানিয়ে রাখি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ১৬৪তম জন্মবার্ষিকী এই নওগাঁর আত্রায় পতিস্বরে, অর্থাৎ এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদার বাড়ি এবং কাছে জমিদার বাড়ি। তিনি 1891 সালে তিনি এখানে জমিদার প্রাপ্ত হওয়ার পর থেকে তিনি কিন্তু 1937 সাল পর্যন্ত কিন্তু নিয়মিতভাবে এসেছেন। সেই সময় যখন শেষ বিদায় বেলায় এখানে যে জনগণ বা প্রজাদের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছেন, শিক্ষা থেকে কৃষি, ব্যাংক এবং সহজ স্বল্পে সুদ পাওয়া, যে টাকা পাওয়া, সেইগুলো নিয়ে সবকিছু তিনি কাজ করার কারণে তিনি এখানকার জনগণ এবং মানুষের মধ্যে কিন্তু ব্যাপক আগ্রহ সৃষ্টি হয় এবং তার শেষ বেলায় বিদায় বেলায় কিন্তু এখানকার হাজার হাজার মানুষ কিন্তু কেঁদেছেন। সেই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যে ১৬৪তম জন্মবার্ষিকী পালন করা হবে, সেই পালনটা আজকে বিকেল ৩টায় এখানে উদ্বোধন করার কথা রয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকার যে আশা ব্যক্ত করেছেন বিভাগীয় কমিশনার রাজশাহী খন্দকার অজিম আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ শফিউল সারওয়ার, নওগাঁ পুলিশ সুপার। এছাড়াও যে আলোচকবৃন্দ রয়েছেন তাদের মধ্যে রয়েছেন প্রফেসর ইফতেখারুল আলম, রেজিস্ট্রার্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়াও রয়েছেন আলোচকের মধ্যে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়ার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন। এই যে আলোচক রয়েছেন। এছাড়া অন্যান্য যারা রবীন্দ্র প্রেমী আছেন তারা আসবেন এখানে, তারা আলোচনা করবেন রবীন্দ্র নিয়ে যারা গবেষণা করেন, স্থানীয় এবং জেলা পর্যায়ে যারা আছেন তারা আসবেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে এরপরে যে আলোচনা সবার পরেই কিন্তু সন্ধ্যার পরে সে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। সেখানে আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠান শুরু হলে হয়তো নিশ্চয়ই ফিরবো আপনার কাছে।